শুভ জন্মদিন। NISHUSAMIHA। সব কথা শেষ হলে করাঘাত জাগাবে তোমার। তুমি এসে খুলবে দুয়ার। দেখা হবে না। আজকে আমার জন্মদিন। আজকে কত তারিখ? এটা কি ধরনের বার্থডে উইশ? অদ্ভুত। কে পাঠালো এটা? আমি কিছুই বুঝতে পারলাম না। ঠিক সকালে এরকম আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটল। কলিং বেলের আওয়াজ শুনে মেইন ডোর খুলে দেখি কেউ নেই। ফ্লোরে একটা বক্স। বক্সটা নিয়ে খুলে দেখলাম ভিতরে কেক এবং চিরকুট। আমি চিরকুটটা নিয়ে রুমে চলে এলাম। তাকে গুটি গুটি অক্ষরে কিছু কবিতার অংশ। দুয়ার বন্ধ করলে আমি ফিরে যাব নির্বাক। অস্বীকার করো, মেনে নেব। এলভামের স্মৃতি নেই বলে আদৌ দুঃখ করি নাই। সোনালি নিঃসঙ্গতায় আমার বিচিত্র দুঃখের সমবেশ সঞ্চার। ব্যথা দাও, বুকে রাখো। ব্যথা ভাঙবে না। স্বপ্ন ডুবে নির্ভাব হতে চেয়ে ডুবছি এখন স্বপ্ন বোঝা বয়ে। নিঃসঙ্গতা ব্যর্থতা না, প্রচলিত সামাজিক প্রাণী। জেনে রাখো, একা থাকা মানে অন্ধকার, পরাজয় নয়। পরাজয় ভিন্ন কিছু। আমি কিছুই বুঝতে পারলাম না। কে পাঠিয়েছে আমাকে এইসব লেখার মতো কেউ থাকতে পারে? আমি এটা শিওর রাতে টেক্সট আর এখন পার্সেল একই ব্যক্তি পাঠানো। বাই এনি চান্স অনেক পাঠায়নি তো? তাহলে কি সে লিখছে সব? সাথে সাথে আমি অনেকের নাম্বারে ট্রাই করলাম, কিন্তু নাম্বার বিজি। আমি এখন ব্লক। অনিকের মা বাবা আমাকে দেখে গিয়েছেন দিন তিনেক আগে। ওনারা বলেছেন ওনাদের ছেলের সাথে কথা বলবে, জানাবে। কিন্তু 3 দিন পার হওয়ার পর নিজেও ওনার কিছু জানালেন না। আমার জোরাজুরিতে বাবা সেলিম আঙ্কেলে দিয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। সেলিম আঙ্কেল আমার বাবার কলিগ। আঙ্কেল জানালো তারা আমাকে রিজেক্ট করেছে। তারা নয়, রিজেক্ট করেছে উনি। কারণ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করিনি। সোজা কথা, আমি একজন পিএইচডি করা ইঞ্জিনিয়ারের অযোগ্য। অথচ বাবা নিজেই অনিকের বাবা মাকে ব্যাপারটা জানিয়েছিলেন। রিজেক্ট হওয়ার পর যতটা না কষ্ট পেয়েছি আমি, তার চেয়ে বেশি পেয়েছি বাবার পরাজিত মুখটা দেখে। প্রথমবার আমার বাবাকে দেখে মনে হলো বাবা যেন কোনো এক যুদ্ধে পরাজিত হয়েছেন। আমার চেয়ে যেন বাবাই বেশি আশাহত হয়েছেন। সেই দিন বাবা স্ট্রোক করেন। বাবার শরীরে পুরো বাম দিকটা প্যারালাইজড হয়ে গেল। হুইল চেয়ারে আর বিছানার মধ্যে বাবার জীবন চলতে লাগল। আমার যেন বাবার এই হাল মেনে নিতে পারছি না। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হলো। আমার নিজের জীবনের প্রতি আমারই বিরক্ত এসে গেছে। এর জন্য পরিবারের মানুষগুলো আমাকে কোনো রকম দোষারোপ করেনি। মা মাঝে মধ্যে বলে, এটা কোথাকার জন্য আমার পুরো সংসার ধ্বংস হয়ে গেল। বাবার কন্ডিশন আগের থেকে অনেকটা বেটার। এর মাঝে রুম্পা জানালো অনেকের বিয়ে। এবার আমি আরো ভেঙে পড়লাম। আমি কি সত্যি তার বিয়ে অযোগ্য? সেই সময় মিস্টার ফারান পাশে দাঁড়ালেন। অনেকের বিয়ের কথা শুনে তিনি পুরো হতভম্ব হয়ে গেলেন। আমাকে উপদেশসূচক বক্কর দিয়ে সব বলে। আমি সবটাই আগ্রহ করলাম। এই লোকটা মাথা খারাপ। একদিন আমি সোজা অনিকের অফিসে চলে গেলাম। তার কাছ থেকে আমার অনেক কিছু জানার বাকি। আমাকে দেখেই বললাম, তুমি কেন এসেছো? আমি ছুটে গিয়ে তার কলার চেপে ধরে বললাম, কেন আমাকে বিয়ে করা যায় না? কেন আমাকে ভালোবাসা যায় না? কেন? অনিক আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কলার ঠিক করে বলল, কোনো মেন্টালিটি মেয়ের দিকে আমি ভুলেও তাকাই না। মানে? ফোন বের করে আমার চোখের সামনে ধরল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মনে হলো অনেকগুলো স্ক্রিনশট, সেগুলো আমার আইডি থেকে সময় অনেকের ফ্রেন্ড লিস্ট থাকা মেয়েদের পাঠানো মেসেজ। অনেকে গালিও দিয়েছি, অনেকে আজে বাজে কথাও শুনেছি। আমি দুঃস্বপ্ন ভাবিনি এই সামান্য বিষয় আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। মাত্র সামান্য একটা বিষয় যেন আমার পরিবার এই অবস্থা। প্রায় 3টা বছর ধরে কষ্ট পাচ্ছি আমি। আমি অনিকের পা ধরে কাঁদতে শুরু করলাম। অনিক আমাকে তুলে চেয়ারে বসিয়ে বলল, কি ভাবছো? পা ধরে কাঁদবে আর আমি সব ভুলে গিয়ে তোমাকে কাছে টেনে নিব? তবে তুমি এখনো স্বপ্ন দেখছো। এমনটা হলে আমি অনেক আগেই তোমাকে নিজেই করে নিতাম। একটা ব্যাপার জানো তো, আমার জীবনে আমাকে অনেকেই ভালোবেসেছে। আমি রিজেক্ট করেছি, তাই চলে গিয়েছে। শুধু তুমি চাওনি। সেই হিসেবে তুমি ট্রু লাভ করছো, তাই না? অনেক থামলো। আমার কাছ থেকে সরে গিয়ে জানালার কাছে গিয়ে বাইরে তাকিয়ে রইল। আমি ওর চেহারাটা দেখতে পাচ্ছি না। নিশু, তোমার কি মনে হয় তুমি ট্রু লাভ করছো? একটা সম্পর্ক তৈরি হয় বিশ্বাস থেকে, আর টিকে থাকে বিশ্বাসের উপরে। তুমি
যখন প্রথমবার আমাকে দেখলে তোমার ভালো লাগলো। তুমি কি করলে? আমার আইডি খুঁজে আমার লিস্টে ফিমেল ফ্রেন্ডদের গালিগালাজ করতে শুরু করে দিলে। অনেকে বলছে তুমি আমার বউ, আমার গার্লফ্রেন্ড। আমার কি একবারও মনে হয়নি এদের মধ্যে কেউ আমার বোন কিংবা সম্পর্কে ভাতিজি কিংবা ভাগ্নি হতে পারে? তোমার মনে হয়নি এইসব কারণে তোমাকে কতটা কালার হতে হতে সবার কাছে? তুমি একবারও ভাবোনি কতটা নীচ একটা কাজ তুমি করে যাচ্ছ? দিনের পর দিন তোমার ভাবার সময় হয়নি, কারণ তুমি মোহিত হয়েছিলে। তুমি সব ভুলে গিয়ে শুধু করলে বিশ্রী একটা খেলা। আমার নিজের বোনকেও তুমি বাদ দাওনি, যাকে পর্যন্ত বিশ্রী কথা শুনিয়েছে। ওয়াজ ইট টু লাভ নিশু? ভার্সিটিতে আমি প্রথম তোমাকে ওই এই সূর্যের দিকে তাকিয়ে থাকতে বলেছিলাম, কে জানো, তোমার এই জঘন্য খেলার জন্য। তোমাকে আমি এরপর যতবার অপদস্থ করেছি এই কাজের জন্য। আর এখনো তোমাকে ঘৃণা করি তোমার এই কাজের জন্য। শুধু আমি নয়, আমার পুরো পরিবার তোমাকে ঘৃণা করে। ভালো হয় তুমি সবকিছু ভুলে গিয়ে সুন্দর স্বাভাবিক একটা জীবন লিড করো। তোমার সাথে চঞ্চলতা মানায়। তোমাকে হাসি খুশি দেখতে ভালো লাগে। তোমার স্তব্ধ চেহারা দেখলে আমার নিজের তাই মনে হয়। কিন্তু দেখো, তাতে আমার কোনো দোষ নেই। আমি তো জানি আমার জায়গা থেকে আমি রাইট। আমি কতদিন পর চিৎকার করে কেঁদেছি আমি জানি না। বাসায় ফিরে দেখতাম পুরো বাসার লোকজন ভর্তি। মা পাগলের মতো করছে, আমাকে দেখে তেড়ে আসছে। কারা কোনো মানে আটকালো। মা বলতে লাগলো, অলক্ষী, বেইমান মেয়ে, নিজের বাবাকে শেষ করলি ডাইনি। তুই আমার নিজের মেয়ে না। ভাইয়া ভাবি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার বাবা মারা গিয়েছে, বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, একমাত্র আমি। সর্বত্র হারানোর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার নেই। নিজের রুমে গিয়ে পা বাড়ালাম আমি। আমার ঘুম দরকার, গভীর ঘুম। আত্মহত্যা করেছেন নিশি। টপ টপ করে চোখের জল গড়িয়ে পড়ল ডায়েরি লেখা শেষ পৃষ্ঠায়। আলিনা ডায়েরিটার শেষ পৃষ্ঠায় লিখল, একটা তিক্ত সত্য না জেনে নিজের জীবনটা শেষ করে দিলি তুই। তুই নিজে জানলো না আমার ভাইটা তোকে বহু আগেই ক্ষমা করে দিয়ে ভালোবেসে ফেলেছিল। শুধু তুই কেন, আমার কেউ জানতাম না। তোমার জীবনটা সে নষ্ট করতে চায়নি বলে তোমাকে দূরে রেখে দিয়েছে। এতটা ভালোবাসা, এত পাগলামি কি এড়িয়ে যাওয়া যায় নিশু? ক্ষমা না করে কি থাকা যায়? কেউ তোমাকে ঘৃণা করতো না, সবাই ভালোবাসতো। তুমি এই সত্যটা জানলে না, জানালাম না আমরাও। জানতো শুধু ফারহান। ভাইয়া তাকে জানিয়েছিল তোমাকে সাপোর্ট করার জন্য। তুমি কিছু বুঝলে না। এত বোকা কেন তুমি? আলিনা হলো অনিকের বোন, আর নিশু ভাবির বন্ধু মিস্টার ফারহান ইমতিয়াজ হলো এই আলিমার বর। বোকা তো আমরা। একটা মানুষের ভিতরে ভিতরে শেষ হয়ে গেলে আমরা কেউ টের পেলাম না। ভাইয়ার প্ল্যান অনুযায়ী তোমাকে জানানো হয় বিয়ের কথা। সেটা সম্পূর্ণ মিথ্যে। শুধুমাত্র তুমি সবগুলো নিজেকে সুখে রাখো এই আশায় হয়তো বলছিলে। আচ্ছা বাদ দাও, আমার খুব জানার ইচ্ছে হয় তোমরা দুজনে কেমন আছো, একসাথে আছো তো? আমার অনেক ইচ্ছে হয় তোমাকে ভাবি ডাকতে। নিয়তি এমন কেন বলো তো? কেন এত খেলে? দু চোখে আবারও ঝাপসা হয়ে আসছে আলিনা। আলিনাকে ডায়েরিটা দিয়ে ওর স্বামী ফারহান ইমতিয়াজ। ডায়েরিটা খুব যত্ন করে রেখে দিয়েছে সে। আফসোস ভাইয়া ডায়েরিটা পায়নি, কারণ সেটা উনি পুড়িয়ে ফেলেছে। ফারহান আলিনাকে ডায়েরি নিয়ে ঘাটাঘাটি করতে দেখে বলে, আলু আর কয়টা ডায়েরি পড়বে? প্রতিদিন এটা পড়ো আর কান্না করো। তোমার এই অবস্থা, এসব কি ঠিক হচ্ছে? আলিনার নাক টানতে টানতে অভিমানের সুরে বলে, তুমি নিশুর ব্যাপারে আরো অনেক কিছু জানো, কিন্তু আমাকে বলছো না। না বললে আমি প্রতিদিনই পড়বো আর খুঁজে বের করবো ব্যাপারটা কি। অনেকবারই তো চেষ্টা করলে, বের করতে পেরেছো? তাহলে তুমি বলো, দিতে পারো। আমার কাছে লুকানোর কি আছে? আমি কখনোই লুকিয়েছি? ইনফ্যাক্ট আমি তোমাকে কিছু বলিনি। তুমি যতটুকু বুঝেছো সেটা ডায়েরি পড়ে আর বাস্তব সাক্ষী হয়ে। আলু, আমার দেখা একটা অন্যরকম কেস ছিল নিশুর গল্পটা। আমি নিজেও পুরোপুরি হিসেব মিলাতে পারছি না। কিসের হিসাব? আজকে অন্তত বলো, কি যে বলবো। আচ্ছা, তুমি ডায়েরিতে অনেকগুলো লেখা মার্ক করে খেয়াল করছো? হুম। বিরক্ত হয়ে এজন্য? আচ্ছা দেখো, নিশু প্রথম লিখেছে তাকে অনেকের ব্যাগ দিয়েছে, প্রপোজের জন্য পানিশমেন্ট দিয়েছে।
সেগুলো যেমন তেমন ছিল না। তার জন্য তো ভার্সিটিতে অনেক হাসাহাসি করা হয়েছে। তবু নিশু সেটা সহ্য করেছে। ভালোবাসা মানে সবকিছু সহ্য করা না। আমি যদি তোমার সাথে এরকম করতাম তুমি মেনে নিতে? অবশ্যই না। কিন্তু নিশু দেখো, টু শব্দ করেনি, আবার অনেকের প্রতি ভালোবাসাও কমেনি। হ্যাঁ, ব্যাপারটাও আমি খুব অবাক হয়েছি। তার চেয়ে বড় কথা, ও ছোটবেলা থেকে স্নেহ ভালোবাসা খুব কম পেয়েছে। আঙ্কেল আন্টি দুজনেই জব করেছে, সেই হিসেবে তাদের থেকে সময় স্নেহ ভালোবাসা খুব কম পেয়েছে, সেটাও লিখেছে। ও একটু কেয়ার ভালোবাসা চাইছিল ওনাদের কাছে। ব্যাপারটা দাঁড়ায় এই অভাববোধ কারণেই এত কিছু টলারেট করেছে, সহ্য করেছে। কিন্তু তাই বলে এত, সেটাও মানা যায় না। আমি যেদিন জাহিনের সাথে নিশুর কথা শুনি, তখনই মনে হয়েছে নিশু ছোটবেলা থেকে মেন্টালিটি, ও একা থাকতে থাকতে এরকম হয়েছে, নাকি সেটা কেয়ারিং এর অভাবে, নাকি সব অন্য কিছু। আই ডোন্ট নো। আমি স্টিম ক্লিয়ার হতে পারিনি। আর নিশুর সাথে আলাপ যখন হয় তখন তো পুরোপুরি অ্যাবনর্মাল ছিল। ও যখন সুস্থ হয় তখন আমি অনিকের ব্যাপারটা ইনডাইরেক্টলি বলছি, কিন্তু বুঝিনি মেয়েটি সিক্সথ সেন্স অনেক ভালো। ও আইডিয়া করতে পারতো ব্যাপারটা কি দাঁড়াবে, কিন্তু ও কিছুই বুঝলো না। ইভেন এগুলো নিয়ে ভাবতেও না। ওর বার্থডেতে অনেক যে টেক্সটগুলো দেয় সেগুলো নিয়ে ভাবেনি। উল্টো আমাকে মাথা খারাপ বানিয়ে দিয়েছে। ও যদি আমার কথাগুলো প্লাস অনিকের পাঠানো টেক্সটগুলো ভালো করে পর্যবেক্ষণ করতো, তাহলে দুইয়ে চার মেলাতে পারতো। স্ট্যান্ডে আমি হলে পুরো ব্যাপারটা আঁচ করে ফেলতাম। ওহ, যে কোনো এত বোকামি করলো। আচ্ছা বাদ দাও এসব। পৃথিবীতে অনেক কিছু ঘটে যেগুলো আমরা ভাবতে পারি না, এটাও এরকম। পরিশিষ্ট নিশু যেদিন আত্মহত্যা করেন, একই দিনে দীর্ঘ 3.5 বছর নিউকোনিয়াম ক্যান্সারে তিলে তিলে শেষ হয়ে মারা যায় অনেক। সেদিন অফিস থেকে বাসায় ফিরে সরাসরি রুমে গিয়ে রুম বন্ধ করে ঘুমিয়ে পড়ে সে। এই ঘুম গভীর ঘুম, শান্তির ঘুম, চিরতরের ঘুম। দুজনে কেউ কারো মৃত্যুর খবর জানে না, জানার সময়টুকু পেল না। কেউ জানে না সত্যি, কেউ কিছু জানলো না।